সো জিলেট 2025 ব্যাচে তোমরা নতুন তাই তো, ফার্স্ট ক্লাস ফ্রি সাবজেক্ট। কালকে ইন্ট্রোডাকশন ক্লাস করিয়েছিলাম, আশা করি সব বুঝতে পেরেছো, সিলেবাস প্লাস সব ব্যাকগ্রাউন্ড সব ডাউনলোড করে নিয়েছো, স্ট্র্যাটেজি পেয়ে গেছো। ঠিক আছে, ইউনিট নাম্বার 1 এ আজকে তোমাদের পার্ট নাম্বার 1 ক্লাস শুরু হবে। কি আছে ইউনিট নাম্বার 1 এ? বেসিক্স থেকে স্টার্ট করবো নাকি অ্যাডভান্সে যাবো? বেসিক্স থেকে। তাহলে আবার যেগুলো পড়েছো সেগুলো ভুলে গেছো নাকি? ফি সাবজেক্টে ফার্স্ট ইয়ার যারা পড়েছো 50-50 মনে আছে নাকি? 50-50 মনে থাকলে হবে না, 100% অ্যাকুরেসি রাখতে হবে, তবে 50 মনে থাকবে, তাই তো? ফার্স্ট ইউনিট যেটা আছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ফার্স্ট ইউনিট থেকে বেসিক্স কোশ্চেন হয়, বেসিক্স। সেই বেসিক্সের কোশ্চেনের উপর ডিপেন্ড করে এলিমেন্ট যেগুলো আছে সেই এলিমেন্টের উপর ডিপেন্ড করে সার্কিটকে সলভ করতে হবে, রাইট? টোটাল হচ্ছে 7টা ইউনিট রয়েছে। ফার্স্ট ইউনিট হচ্ছে ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট। 2 নম্বর তোমার কি রয়েছে? ট্রান্সফর্মার ডিসি মেশিন, তাই তো? 3 নম্বর কি? ইলেকট্রিক্যাল মেশিন, তারপরে এসি রয়েছে, তারপরে ডিসি সোর্স নেটওয়ার্ক, তারপরে এসি সোর্স সার্কিট তো বললাম, ওটা সেমিকন্ডাক্টর ডিভাইস, তাই তো? অ্যানালগ আর ডিজিটাল। টোটাল এই সাবজেক্ট ফ্রি সাবজেক্টে তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, আশা করি সবাই জানো। এখান থেকে টোটাল যে 10 নম্বর থাকে বেশিরভাগই এই ইউনিট নাম্বার 1 থেকে 1 থেকে 2 নম্বর ক্যারি করে। বুঝতে গেল? এই 1 থেকে 2 নম্বর পেতে গেলে বেসিক্স ভাবে পড়তে গেলে হবে না, এখন যা কোশ্চেন লেভেল। ঠিক আছে, তার জন্য একটু বেশি মোডে পড়তে হবে, মানে অ্যাডভান্স মোডে পড়তে হবে। বেসিক্স যদি না তৈরি হয়, ফাউন্ডেশন যদি তা তৈরি হয়, কেউ অ্যাডভান্সে যেতে পারবে না, তাই তো? বেসিক্সে যাবো। প্রথমে হচ্ছে এলিমেন্ট সম্পর্কে ফার্স্ট সম্পর্কে দেখতে হবে। আগে বলো তো, হোয়াট ইজ দ্য এলিমেন্ট? এলিমেন্টস কি? কি এলিমেন্ট? এটা কি বলতে পারি এলিমেন্ট? বলতে পারি এটা এলিমেন্ট? বলি তো, এটাকে বলতে পারি এলিমেন্ট? বলতে পারি এলিমেন্ট কি? হোয়াট ইজ দ্য এলিমেন্ট? কি এলিমেন্ট? কোনো বস্তু। এলিমেন্ট কি বিজন? বস্তু। তাহলে ব্রেনটাও একটা বস্তু, এলিমেন্ট। কারেন্ট আবার চলে গেল কথা। এলিমেন্ট কি? এলিমেন্ট কি? এক কথা বলার চেষ্টা করো, কি এলিমেন্ট? কি কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমরা কোনো ট্রান্সফর্ম যদি না করতে পারি কোনো জায়গাতে, একটা ডিভাইস, ধরো লাইক একটা ডিভাইসের কি রয়েছে? একটা ফোন, কুলার রয়েছে, ফ্রিজ, তোমার ল্যাপটপ রয়েছে, কম্পিউটার রয়েছে। একে কি আমরা ট্রান্সফর্ম করতে পারবো? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল যেমন এনার্জি ট্রান্সফর্ম করি, করতে পারবো কি? এলিমেন্ট হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে কোনো ফিজিক্যাল চেঞ্জেস আমরা কিন্তু পার্টিকুলার ইনস্ট্যান্টে পাই না। কি বললাম? এলিমেন্ট কি? এলিমেন্ট কি? তাহলে তো বলতে পারি এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। তাহলে তার ট্রান্সফর্ম করছে, এটা কিন্তু এলিমেন্ট বলা যায় না। পার্টিকুলার একটা ডিভাইসকে ইন্ডিকেট করা এলিমেন্টকে। তোমার ধরো চশমাটা হতে পারে, এটা একটা ফর্ম রয়েছে না, এটা একটা মেটাল বডি। অর্থাৎ কোনো একটা ফিজিক্যাল চেঞ্জেসকে যখন করতে পারবো না তার ডিভাইসকে, তার মধ্যে তার এলিমেন্ট বলা হয়। তোমরা বলতে পারো যে এই টোটাল ওয়ারিং এর মধ্যে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে, প্রত্যেকটা অ্যাপিয়ার্স, তাহলে এলিমেন্ট কোনগুলো হচ্ছে? এক একটা ইন্ডিভিজুয়ালি এলিমেন্ট কোনগুলো বলবো? এই অ্যাপিয়ার্স গুলোকে, ফ্যান, লাইট, টিভি, যাগুলো, এগুলোকে এলিমেন্ট বলবো। কিন্তু এলিমেন্ট কি আমরা কি বস্তুকে ইনস্ট্যান্ট টাইমে চেঞ্জ করতে পারি? কোনো এক্সটার্নাল ফোর্সের দ্বারা, এক্সটার্নাল কোনো কাজের দ্বারা তো চেঞ্জ করতে পারবো না। যেমন ধরো লাইক ভোল্টেজ সোর্স, এই সোর্সকে দিয়ে আমরা কোনো ফিজিক্যাল চেঞ্জকে রূপান্তরিত করছি, চেঞ্জ করছি, কি চেঞ্জ করছি। কিন্তু একটা এলিমেন্টকে চেঞ্জ করতে পারবো না যখন এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। অর্থাৎ একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে কোনো একটা আনওয়ান্টেড সিগন্যাল, আনওয়ান্টেড যদি ফোর্স যদি না দিয়ে থাকি, তাকে যদি চেঞ্জ না করতে, তাকে বলতে একটা তার নিজস্ব এলিমেন্ট। তুমি নিজে থেকে বলো তোমার নিজের মধ্যে এলিমেন্ট কি? একটা মানবদের শরীরে মেন এলিমেন্ট কি রয়েছে, যেটার মধ্যে সম্পূর্ণ বডি স্ট্রাকচার দাঁড়িয়ে রয়েছে? একটাই আছে এলিমেন্ট। হ্যাঁ, না, ব্রেন, রাইট, ব্রেন। কম্পিউটার, পিসি বা তোমার ল্যাপটপ, ও সবথেকে কি বলি আমরা? মাদারবোর্ড কোনটাকে বলি?
ফটাফট বলি তো, কিন্তু আমার কোনটা না থাকলে পিসি চলবে না, চলবে না তো। সিমিলারলি আমাদের ব্রেন যদি না অ্যাক্টিভ না থাকে, পুরো বডিটা কন্ট্রোল করতে পারবো? সে চোখ কান যতই দিয়ে দিই না তোমাকে, ব্রেন যদি না কাজ করে কি করবে? ঠিক সিমিলারলি ডিভাইসের রেসপেক্টে আমাকে এলিমেন্টকে দেখতে হবে। আর প্রথম ইউনিটে এলিমেন্ট মিনস হচ্ছে যে কোনো, আমরা এখানে দেখবো পড়বো এই 3 সাবজেক্ট ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। এটা হচ্ছে এলিমেন্ট, হচ্ছে ফিজিক্সের ভাষায় বললাম। এবারে ইলেকট্রিক্যাল ভাষায় যদি বলতে পারি এলিমেন্ট কি, ফিজিক্সের ভাষা বললাম যে একটা আনওয়ান্টেড সিগন্যালকে আমরা কোনো রূপান্তর করে এক্সটার্নাল করতে হয়, তাকে কিন্তু চেঞ্জ করছি কোনো এলিমেন্টকে, তারা যদি যখন চেঞ্জ করবো না সেটাকে তারা এলিমেন্ট। ঠিক আছে, এলিমেন্ট ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের ভাষায় এলিমেন্ট বলতে কি রকম হয় তোমরা পড়েছো। দেয়ার আর 2 টাইপস, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। পয়েন্ট করে করে যাবে এগুলো, ঠিক আছে। এবারে আমাকে বলো যে অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলো বলো, প্যাসিভ এলিমেন্ট গুলো কাকে বলবো। যার খাতা যেরকম আছে ঠিক আছে, কোনো চাপ নেই, যেমন বুঝাচ্ছি প্রথম থেকে ক্লাসগুলো করো, ঠিক আছে। এই এলিমেন্টের মধ্যে আমরা মেনলি অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো, প্যাসিভ এলিমেন্ট কাকে বলবো বলো, পড়ে এসেছো তোমরা। এই তোমরা তো এই তো জাস্ট পাস করেছো, বলো অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলো, আজকেও বলেছি। হ্যাঁ, অনেক সময় ধরে এনার্জি এসে কি এসে বলো, কেউ তোমরা বলো, এরা তো বলছে দেখছি প্যাসিভ, সাপ্লাই দেয় প্যাসিভ, those are element which that provide to the circuit energized, this called the active element। মানে যেই এলিমেন্ট গুলো কোন একটা সার্কিটকে এনার্জাইজ করবে সাপ্লাই দিয়ে, সেইগুলোকে বলবো অ্যাক্টিভ এলিমেন্ট। বুঝতে পেরেছো সবাই? অ্যাক্টিভ এলিমেন্ট কাকে বলবো? অ্যাক্টিভ এলিমেন্ট তাকেই বলবো যে সোর্স, যেমন লাইক ভোল্টেজ সোর্স, যদি আমি এখানে সাপ্লাই যদি না দিতাম কুলারটা কি চলতো? চলতো না। তাহলে আমি কি করছিলাম, ওই সার্কিটকে অপারেট করার জন্য কোনো একটা এক্সটার্নাল সাপ্লাই প্রোভাইড করছি। অর্থাৎ লিখো অ্যাক্টিভ এলিমেন্ট বলে পয়েন্ট করো, the elements but whose elements আর লিখো, আমি বলে দিচ্ছি, লিখতে অনেক টাইম চলে যাবে। হুজ এলিমেন্ট, আমি এগুলো দিয়ে দেবো নোটস, চাপ নেই, একটু এক লাইনে শর্ট নোটস লিখে রাখো, যেটা পরীক্ষার আগের দিন এগুলোকে দেখে যেতে পারো। হুজ এলিমেন্ট which provide energy to, which provide energy to which provide energy to the system or circuit, which is element, which those element which provide energy to the system or circuit। ধরো এই যে একটা যে কুলারটা রয়েছে, এই কুলারের মধ্যে নিশ্চয়ই একটা সার্কিট রয়েছে, তো অপারেট করছে, তুমি তো এখান থেকে অফ অ্যান্ড অফ অন কন্ট্রোল করছো, কিসের জন্য করছো? নিশ্চয় সার্কিটে অপারেশন রয়েছে, তাই না? তাহলে আমরা সার্কিটও বলতে পারি, একটা সিস্টেমকে বলতে পারি। লাইক এক সিস্টেম কি রকম, তোমাদেরকে যদি আমি ডেলিভার যদি না করি, তুমি কি সেই পরিমাণে পড়াশোনা করে রেজাল্ট করতে পারবে? তাহলে কি হচ্ছে, আমি অ্যাক্টিভ, হ্যাঁ কি না? সিমিলারলি সোর্স, মানে যে কোনো সোর্সকে বলতে পারি অ্যাক্টিভ সোর্স। মানে হচ্ছে যে কোনো সোর্স, মানে ধরো ভোল্টেজ সোর্স হতে পারে, কারেন্ট সোর্স হতে পারে, একটা সেল ব্যাটারি হতে পারে, ঠিক আছে। এক্সাম্পল বলে পয়েন্ট করো, all are sources, all are source, দেখো লাইক ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, সেল, ডায়োড, ডায়োড হয়েছে, টায়াক, মসফেট, এগুলো হয় মানে ইলেকট্রনিক্স হবে। আচ্ছা আমাকে একটা এক্সাম্পল দাও, 2019 সালে কোশ্চেনটা এসেছিল, পিভি মডিউল, নাম শুনেছো তো? পিভি মডিউল, সোলার থেকে যেটা আছে পিভি মডিউল। আচ্ছা পিভি মডিউল কি অ্যাক্টিভ এলিমেন্টে পড়বে নাকি প্যাসিভের মধ্যে পড়বে? এক্সাম্পল এসেছিল 2019 সালে, শিওর? পিভি মডিউল আছে না, সোলার প্যানেল, ওই সোলার প্যানেলটা কি যে পিভি মডিউল মানে এটাকে অ্যারে বলা হয়, ওগুলো কি অ্যাক্টিভের মধ্যে পড়বে প্যাসিভের মধ্যে পড়বে? স্টোর, সময় স্টোর, কতজন স্টোর করে বা কোন বলো, কতজন? এ বলছে অ্যাক্টিভ,
আর বি বলছো প্যাসিভ, কোনটা হলো? এটা অ্যাক্টিভ। প্যাসিভ কত বলছো? ইনহ্যান্ড করো। রং। অ্যাক্টিভ হবে। পিভি মডিউল মানে কি? ও তো ডিসি সোর্স নিচ্ছে, ডিসি তো এনার্জি নিচ্ছে, ও তো সোর্স প্রোভাইড করবে, ব্যাটারি তো ওয়ান কাইন্ড অফ। আরে ভাই এরকম তো সোলার সেল গুলো থাকে, এরকম করে সোলার সেল থাকে। তাহলে এ যখন সূর্য রশ্মি পড়ছে ডাইরেক্টলি কি করছে? এনার্জি স্টোর করছে, তবে তো ডেসিপেট করবে, নাকি ওকে ওকে সার্কিট কভার করতে? কোনটা? লিখে রাখো এটা পিভি মডিউল, ঠিক আছে? পিভি মডিউল বলে লিখে রাখো। অ্যাক্টিভ সোর্সের মধ্যে অ্যাক্টিভ সোর্স সবার ক্লিয়ার হয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে সোর্স যখন পড়াচ্ছি, এখানে যে বললাম অ্যাক্টিভ সোর্স বললাম, অল আর সোর্সেস বললাম, তাহলে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স বললাম। সোর্সের দিক থেকেও কিন্তু আমরা অনেক রকম ডেফিনিশন করি, ঠিক আছে? যেমন হচ্ছে এসি সোর্স, ডিসি সোর্স, কিন্তু আমরা ডিপেন্ডেন্ট সোর্সও পড়ি, ইনডিপেন্ডেন্ট সোর্সও পড়ি। সিম্বলগুলো শুধু দেখে রাখো, লিখো, পয়েন্ট করো। ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর একটা ডিপেন্ডেন্ট সোর্স বলে পয়েন্ট করো। ইন্ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বলগুলো কেউ বলতে পারবে? ইন্ডিপেন্ডেন্ট সোর্স ডায়মন্ড শেপের মতন হয়, চারটে, তাই তো? অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট মানে কি? সরি, এটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে একদম। সিম্বলগুলো এগুলো লিখে রাখো। বারবার বলে দিচ্ছি 10 নম্বরের জন্য অত ডিটেলসে পড়তে লাগে না, ঠিক আছে? যতটুকু বোঝাচ্ছি সেটুকু লিখো। অনেক সময় তোমাদেরকে সিম্বল দিয়ে দেয়, ঠিক আছে? এরকম সিম্বল দিয়ে বলবে তোমাকে কি এটা কোন সোর্স বলো। আমি চারটে সোর্সই আঁকছি। বলো, চারটে সোর্স রেখেছি। প্রথমে ইন্ডিপেন্ডেন্টটা বলি। এই সরি, ইন্ডিপেন্ডেন্ট কেন করলাম? ডিপেন্ডেন্ট হবে তো, এটা ডিপেন্ডেন্ট করবে। ডিপেন্ডেন্ট সোর্স চারটে হয়, ডিপেন্ডেন্ট সোর্স চারটে। আরে ভুল করে কেটে ফেলেছে, এখানে ডি এর জায়গায় ই করলাম, আর কি? ও, চারটে সোর্স রয়েছে, বলো। প্রথমে কি সোর্স? ভোল্টেজ। এই যে সিম্বল গুলো দেখতে পাচ্ছ, কিসের সিম্বল? পজিটিভ নেগেটিভ আছে, মানে কি? সোর্স। সোলার সেল, এই ব্যাটারি সেলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ থাকে, দুটো টার্মিনাল। কিন্তু এই যে ডাইরেকশনটা রয়েছে, এটা গ্যালোনোমিটার দেখে না? গ্যালোনোমিটার ডিফ্লেক্ট করে না অনেক সময়? এরকমও থাকে সিম্বল, আবার এরকমও থাকে সিম্বল। যেটা আপারের দিকে থাকে না, কারেন্ট ডাইরেকশন উপর দিকে উঠছে, নিচের দিকে হলে কারেন্ট ডাইরেকশন নিচের দিকে রয়েছে, ঠিক আছে? লাইক দ্যাট, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, আর এটা পজিটিভ নেগেটিভ। কিন্তু আমি তোমাদেরকে বললাম প্রথমত সোর্স সম্পর্কে আইডিয়া নিতে হবে। এই সোর্সটার নাম কি বলো? ভিএক্স, ভি ফর ভোল্টেজ। আর ভিতরে কি সোর্স আছে? তাহলে ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? এক নম্বর হবে এটা, ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। দু নম্বর অনির্বাণ বলো, এটা কি সোর্স? প্রথমে আছে কারেন্ট, কি সোর্স আছে বাইরের দিকে? কি সোর্স? কারেন্ট। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। লিখো এগুলো সব শর্ট ফর্ম। নেক্সট এটা বলো, অন্তরা বলো, এটা কি হবে? যাকে জিজ্ঞেস করছে এই বলবে। বাইরে দিকে কি সোর্স আছে? কারেন্ট। কার উপর ডিপেন্ড করছে? ভোল্টেজের উপর। তাহলে কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। নেক্সট বিজন বলো, 4 নম্বরটা। গুড, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তার মানে আমরা ডিপেন্ডেন্ট সোর্স কত রকম প্রকার হয়? 4 রকম। কি রকম শেপের দেখতে হয়? ডায়মন্ড শেপের। কি কি নাম বলে দিলাম, মনে থাকবে? এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স, না ডিপেন্ডেন্ট করলাম।
এটা যে ডিপেন্ডেন্ট, কারো উপর ডিপেন্ড করছে। এবারে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট সোর্স কত রকম হয় বলো, কিরকম সিম্বল গুলো হয় বলো? জাস্ট একটা ব্যাটারি সেল এরকম হয় না, হয়তো আবার কিরকম হয়, এরকম হয় না, আর কিরকম হয় বলো? পয়েন্ট করে করে সিম্বল গুলো তুলো, বাবা বলেছি। বলো মমিতা বলো, এদিকে ডাইরেকশনের উপর ডিপেন্ড করে পজিটিভ নেগেটিভ কোন দিকে নেবো? এটা কি সোর্স? এই রনিত বলো এটা কোন ডাইরেকশন হবে? এটা কি সোর্স? এমন মান মারবো, ওটা কি সোর্স? কবে থেকে হবে ওটা, কবে থেকে হলো কারেন্ট ভোল্টেজ সোর্স? কি ডাইরেকশন বললাম? কারেন্ট ডাইরেকশন না? ওটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ ঠিক বলেছো, ঠিক আছে। গোল মানে না, মানে সবসময় ডায়মন্ড শেপের বাদে যে সমস্ত সোর্স গুলো হবে সেগুলো হবে ইন্ডিপেন্ডেন্ট, কারো উপর ডিপেন্ডেন্ট করে না। আর এগুলো প্রত্যেকটা ডিপেন্ডেন্ট করছে, ঠিক আছে। সোর্স লিখে বাইরে সিম্বল গুলো সিম্বলাইজ করে রাখো, বাবা বলেছি। এবারে আসবো আমরা অ্যাক্টিভ এলিমেন্ট গেল, প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ সম্পর্কে সবার ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পেরেছো? টুকাই বুঝতে পেরেছো তো? না বুঝতে হলে বলবে, সবাইকে বলছি যেখানে যা বুঝতে না পারে সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস করবে। কারেন্ট সোর্স, এটাও কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স, এটা হচ্ছে আপার সাইড বলা হয়, এটা লোয়ার সাইড বলা হয়, ঠিক আছে। বুঝলাম এটা? বলো কোয়েল বলো, প্যাসিভ এলিমেন্ট কাকে বলে? প্যাসিভ এলিমেন্ট কাকে বলো বলো? এনার্জি স্টোর করবে শুধু, আর কিছু না। consume to the electrical কি, consume to the electrical কি এনার্জি। অর্থাৎ প্যাসিভ এলিমেন্ট কাকে বলো বলো তো? প্রথমে আগে এক্সাম্পল মাথা রাখো, তারপর মনে রাখবে। প্যাসিভ এলিমেন্ট মানে হচ্ছে সবসময় আর, এল এন্ড সি কে মনে রাখো। রেজিস্ট্যান্স কি কাজ করে? কোন একটা সার্কিটের মধ্যে কারেন্ট যখন ফ্লো করে সেটাকে বাধাপ্রাপ্ত করে, করে তো। কিন্তু ইন্ডাক্টর কি করে? ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করবে, আবার সাডেন চার্জ কারেন্টকে অপোজ করবে। আমি সব লিখে দেবো। আর ক্যাপাসিটর কি হবে? স্টোর ফর্ম করে ইলেকট্রিক্যাল ফর্ম, একটা হচ্ছে ম্যাগনেটিক ফর্ম যেটা হচ্ছে ইন্ডাক্টর, আর ইলেকট্রিক্যাল ফর্ম হচ্ছে ক্যাপাসিটর। আর ক্যাপাসিটর সাডেন যেটা ভোল্টেজ অপোজ করবে, ঠিক আছে। তাহলে তোমাকে বলো, এই তিনটে এলিমেন্ট যখন এনার্জি কনজিউম করেছে না, যখন ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, ধরো এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে, এটা যদি কারেন্ট ফ্লো করায় তাহলে কি হবে? এখানে হিটার তৈরি করবে, তাহলে ও কি কনজিউম করছে কিছু পরিমাণে? করছে তো, স্বাভাবিক তো, কত বাধাপ্রাপ্ত করে তত কমাচ্ছে কারেন্টটাকে। ঠিক তেমনি একটা ইন্ডাক্টর হয়ে পেছনে কয়েল রেখেছি, ঠিক আছে, কারেন্ট পাঠাচ্ছে, কি হচ্ছে? কারেন্টকে অপোজ করছে, তাহলে অপোজ যখন করছে কি হচ্ছে? হিটিং প্রপার্টি হবে কি হবে না? তাহলে সিমিলারলি those are element which is the consume in the energy in the electric circuit on the system, it's called the passive element. কি বললাম? লিখো। আগেরটা ছিল এনার্জি কি করে সাপ্লাই করছে, প্রোভাইডস করছে, আর এই হচ্ছে কনজিউম করে এনার্জিকে স্টোরও করতে পারে আর কনজিউম করতে পারে। দ্যাটস লাইক, না লিখো না বলছি, the element which consume, একই জিনিস লিখো, the element which consume electrical energy from the source or circuit is known as the passive element, is known as the passive element। হয়েছে? energy from the source or circuit is known as কি হবে? বারবার বলছি, এক্সাম্পল গুলো পরীক্ষায় খুব জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে এক্সাম্পল কি হবে বলো? রেজিস্টার, ইন্ডাক্টর, এলিমেন্ট সম্পর্কে কারো কোনো প্রশ্ন? আর রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ওগুলোকে বলা হয় প্রপার্টিজম, সেগুলো আমি আসবো।
হ্যাঁ সার্ভার বলো, বুঝতে পারছি না। অ্যাক্টিভ যেমন এনার্জিকে দিচ্ছে সার্কিটের মধ্যে, প্যাসিভ ভাবে স্টোর করবে এনার্জিকে। কনজিউম বলছি না, কনজিউম মানে কি নিচ্ছে, অর্থাৎ স্টোরও করবে আবার ডিসচার্জও করতে হবে, সেটা পরে আমরা দেখবো। ঠিক আছে, এক্সাম্পল লিখে রাখো এগুলো। RLC রেজিস্টার, এই হৃদম বুঝতে পারছো? না বুঝতে পারলে বলবে। এবারে এই তিনটে সম্পর্কে আমরা ডিটেলসে দেখবো আজকে। ঠিক আছে, মানে এখান থেকে কি কি যায়, 2021 সালে এখান থেকে এসছে, কোথায় গেল, ক্যাপাসিটর থেকে এসেছে। ঠিক আছে, 2021 সালে না, সরি 22 সালে, 23 সালে আসেনি, 2022 সালে কিন্তু তোমাদের ক্যাপাসিটর থেকে দিয়েছে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর মার্ক। এবারে কে বলতে পারে যে ক্যাপাসিটর বাদ দিয়ে ইন্ডাক্টর রেজিস্টার দিতে পারে? অথবা এই তিনটে সম্পর্কে আমরা ডিটেলস দেখবো। ছক করে রাখবে, সবথেকে সুবিধা হবে। না, আমি পুরো ডিটেলসে লিখাবো। আচ্ছা, চারটে প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে ডিটেইলসে পড়তে হয়। কি কি পড়বো আমরা এখান থেকে? যেগুলো পড়বো সেগুলো আগে প্রথমে পয়েন্ট আউট করে নাও যে আমরা এখানে কি কি পড়বো। এক হচ্ছে ডেফিনেশন পড়বো, ডিফাইন। 2 নম্বর হচ্ছে তোমার ইকুয়েশন আর ফর্মুলা, ফর্মুলা বা এক্সপ্রেশন করতে পারো, একই জিনিস। ঠিক আছে, ইউনিট অ্যান্ড সার্কিট ডিজাইন বা সার্কিট ডায়াগ্রাম, এগুলো সব কি পয়েন্টের মধ্যে রাখবে সব। ডেফিনেশন কাকে বলে, ইউনিট কাকে বলে, এবং এর ওয়ার্কিং। ব্যাস এইটুকুই। ডেফিনেশন জানতে হবে আগে প্রথমে, রেজিস্টার কাকে বলে, কি জিনিস, এই সিম্বল কি, সিম্বল। ইকুয়েশন দেখতে হবে, ইকুয়েশন শর্ট ফর্ম, ফর্মুলা, ইউনিট অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্কিং। ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এটার সম্পর্কে আর, এল অ্যান্ড সি তিনটে দেখবো আমরা। তার জন্য আমি তোমাদেরকে ছক করে এখানে দিয়েছি। বুঝা গেল কি বললাম? বুঝতে পেরেছো? এবারে প্রথম হচ্ছে তোমরা পড়ে এসেছো রেজিস্টার। রেজিস্টারকে সিম্বল কি দিয়ে ডিরেক্ট করা হয়? সিম্বল জিজ্ঞেস করেছি, এডুয়েস্টারের মতন নাকি? তুলতে দেখো, সিম্বল গেল। সিম্বলের পর কি করতে হবে আমাকে? ডেফিনেশনটা পরে আসছে, এবারে পুরো সিম্পল ফিম্পল করে এগুলোকে বুঝে দাও। একে ক্যাপিটাল কি দিয়ে ডিরেক্ট করা হয়? এটা কি দিয়ে ডিরেক্ট করা হয়? ক্যাপিটাল এল আর ক্যাপিটাল সি। হয়েছে সবার এতক্ষণ পর্যন্ত? রেজিস্ট্যান্সের প্রপার্টি হিসাবে আমরা দেখতে হবে কাকে বলে, কি পড়বো আমরা সেটা পরে পড়ছি, আমাকে স্ট্রাকচার তৈরি করতে হবে। ঠিক আছে, এবারে আসবো আমার ডাইরেক্ট ইউনিট। এর ইউনিট কি হবে সবাই জানো, জর্জ সাইমন্স ওহম, তাই তো? হ্যাঁ, জর্জ সাইমন্স ওহম, তা তো ফুল ফর্ম তো। সরি, ইন্ডাক্টর ইউনিট কি? হেনরির বিজ্ঞানী নাম কি? শুধু হেনরি বললে হবে? ফুল ফর্ম কি? চার্লস হেনরি। দেখে নেবে একটু। ক্যাপিটাল এইচ দিয়ে ডিরেক্ট করা হয়। ক্যাপাসিটরের ইউনিট কি? ঠিক আছে,
এরকম করে ছক করে রাখলে পরীক্ষার আগের দিন তোমার সুবিধা হবে। এবারে আসবো আমরা রেজিস্টার কি সিম্বল দেখলাম, কেমন দেখতে হয়, ইন্ডাক্টর, ক্যাপাসিটর সবগুলো দেখলাম, ইউনিটগুলো দেখলাম। এবারে ব্যাপারটা হচ্ছে ডেফিনেশন কাকে বলে। হোয়াট ইজ দ্য রেজিস্টার? ভালো করে একজন বলো, চিল্লাচিল্লি করো না, আমি সবার কাছকে যাবো। তুমি বলো। আচ্ছা তুমি ওটাই, ও কপি করে দিলে পরীক্ষা তোর পাশে যে বলে ওটাই। এই রেজিস্টার বলে ঠিক আছে, বাংলাতে বলো না, আমাকে বাংলাতে বলো। বলো রনিত, রেজিস্টার কাকে বলে? Resistor is a resistance. Resistor is the property of resistance. It is the opposition of the current by electron. এই তো এক কথায় বাংলা কথা বলতে না, এটা তো বাংলা, ইংলিশে বলা হলো কি সেন্টেন্স গঠন হলো, দেখো। ও আচ্ছা ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি রেজিস্টার হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টি। ধরো এই যে ধরো সাপোজ এই মার্কারটা লিখছি, এই মার্কারটা যে লিখছি এইটুকুই জাস্ট এর কার প্রপার্টি? এর প্রপার্টি। মানে এর কাজ হচ্ছে এইটুকুই, আলটিমেটলি এটা যদি সরাই হচ্ছে, কিন্তু কদিন এখানে তো নকশা হয়ে যাবে না, পরবর্তীতে আসছে না মতন, কিন্তু এর প্রপার্টি কি এটা। ঠিক তেমনি রেজিস্টার যে তৈরি হচ্ছে তার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে তৈরি হয়। মানে রেজিস্ট্যান্স কিরকম দেখতে হয় পরের দিন আমি দেখাবো ছবিগুলো, হ্যাঁ কালার কোড এগুলো নিয়ে। সেই রেজিস্টার গুলো দেখবে 1 ওহমের হয়, 1 কিলো ওহমের হয়, 2 কিলো ওহম, 10 কিলো ওহম, এমনকি 1000 কিলো ওহম পর্যন্ত হয়, যেটা হচ্ছে এত বড় সিমেন্টের মতো কংক্রিট হয়, যারা ইলেকট্রনিক্স পরবর্তীকালে পড়াশোনা করে চাকরি দিতে হবে। কিন্তু এই যে প্রপার্টি গুলো বলছি রেজিস্টার, তাহলে কি হলো? রেজিস্টার কি একটা ওয়ান কাইন্ড অফ প্যাসিভ এলিমেন্ট, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টি। তাই তো রেজিস্টার ইজ দ্য রেজিস্ট্যান্স প্রপার্টি হুইচ ইজ দ্য অপোজিশন অফ কারেন্ট অর ইলেকট্রন ফ্লো অফ দ্য ইলেকট্রন। মানে একটা সার্কিটের কারেন্ট যে ফ্লো করছে বা ইলেকট্রন ফ্লো করছে তাকে জাস্ট অপোজিশন করবে কে? তাহলে আমাকে বলো তো রেজিস্টারে হিটিং প্রপার্টি তৈরি হবে কি ধরনের? হবে তো? তাহলে রেজিস্টার কার উপর ডিপেন্ড করে? রেজিস্টিভিটি রোধাঙ্কের উপর ডিপেন্ড করে। বাংলাতে পড়েছে তো, রোধ কার উপর ডিপেন্ড করে? রোধাঙ্কের উপর। রেজিস্টিভিটি রো, রো ইজ ইকুয়াল টু কি ছিল? 1/r না, রো ইজ ইকুয়াল টু 1/r, রো ইজ ইকুয়াল টু রো, রো রো মিন্স কি? রেজিস্টিভিটি। তার ফর্মুলা কি ছিল? রো ইন, হ্যাঁ তাহলে রো ইজ ইকুয়াল টু কি হবে? RA/L। তাহলে বলতে পারছো না কেন? অর্থাৎ রেজিস্ট্যান্স হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ড, রেজিস্টিভিটি হচ্ছে মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, আর রেজিস্ট্যান্স এর রেজিস্টিভিটি ডিপেন্ড করে। কি বললাম? রেজিস্টিভিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড, কম্পোজিশন অফ মেটেরিয়াল। পরীক্ষায় অনেকবার এসেছে যে রেজিস্টিভিটি ইজ দ্য ডিপেন্ড আপন, তখন অপশন থাকবে মেটেরিয়াল মানে কম্পোজিশন অফ মেটেরিয়াল, লেন্থ, ক্রস সেকশন এরিয়া, নান অফ দ্য অ্যাবভ। তখন কি বলবে? রেজিস্টিভিটি কার উপর ডিপেন্ড করছে? কম্পোজিশন অফ মেটেরিয়াল। ঠিক আছে, এটা আমি লিখে দিব এক্ষুনি। তো রেজিস্ট্যান্স কাকে বলে একটু লিখো, আগে লাইনে লিখে রাখো, একটা লাইনে 2 লাইন করে লিখে রাখো, এগুলো আছে যদিও চাপ নেই। লিখো। হ্যাঁ, আর রেজিস্টার ইজ দ্য প্যাসিভ এলিমেন্ট। একটু লিখে রাখো, একবার তো খাতা শূন্য করে বাড়ি যাওয়া তো উচিত নয়, একটু ভরপুর মিষ্টি মিষ্টি নিয়ে যাওয়া উচিত, তাতে নইলে মিষ্টি। আর রেজিস্টার ইজ আ প্যাসিভ এলিমেন্ট টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, টু টার্মিনাল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট হয়েছে that implement electrical resistance as the circuit element, component that implement হয়েছে implement electrical resistance হয়েছে
as a circuit element, full stop দিয়ে লিখো, the opposition offered to the, এখান থেকে আন্ডারলাইন করবে যেটা লিখাচ্ছি, হ্যাঁ এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের মেন সংজ্ঞা। লিখো এলিমেন্টের পর ফুল স্টপ দাও, বুঝেছো? এবার এখান থেকে লিখো the opposition offered to the, opposition offered to the flow the electrons, flow flow of the electrons circuit element, oh sorry, flow of element electron করেছিল, electrons এর পর করে is refer as resistance, হ্যাঁ referred আর ed হবে, হ্যাঁ referred as resistance হয়েছে, কমা দিয়ে লিখো একটুখানি হাইফেন দিয়ে, in electronic circuit, কমা দিয়ে লিখো, in electronic circuit resistance are used to reduce to current flow। লিখতে পারো নাই? আমাকে বলো কতখানি আছো, টুকাই বলো কতখানি আটকে আছো। সার্কিট তো টুকাই বলো কতখানি আছো। ইলেকট্রনিক সার্কিট রেজিস্টর আর ইউজ টু, না রেজিস্টরস করো, রেজিস্টরস এস যোগ করো, হ্যাঁ রেজিস্টরস আর ইউজ টু রিডিউস কারেন্ট ফ্লো, কোমা অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্ট সিগন্যাল ফ্লো। কারেন্ট ফ্লো করেছো, কোমা দিয়ে লিখো অ্যাডজাস্ট সিগন্যাল লেভেল বা সিগন্যাল ফ্লো, অ্যাডজাস্ট সিগন্যাল লেভেল অর সিগন্যাল ফ্লো একই জিনিস। এবারে রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে রেজিস্ট্যান্সের প্রপার্টিজম, ঠিক আছে? ধরো সাপোজ একটা তোমাকে এই রেজিস্ট্যান্সের কথা বলছি, এই রেজিস্ট্যান্স হচ্ছে তোমাকে বললাম 1 কিলো ওহম, এই যে 1 কিলো ওহমটা আছে না, এই 1 কিলো ওহমটা তার রেজিস্ট্যান্স, রেজিস্টরটা কি? এই প্রপার্টিজম, এলিমেন্টের নাম, বুঝা গেল? ঠিক তেমনি ইন্ডাকট্যান্স, ইন্ডাক্টর বলছি তার প্রপার্টিজম, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলাম না, যে একটা ম্যাগনেটিক ফিল্ডে এনার্জি স্টোর করবে, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে, যে ম্যাগনেটিক কোডটা রয়েছে তার প্রপার্টিজম। ঠিক তেমনি এই ক্যাপাসিটরটা রয়েছে, তাহলে ক্যাপাসিটর কি হচ্ছে? ক্যাপাসিট্যান্স বলছি না, এই ফ্যানটা যে চলছে অনেক সময় বলে 6 মাস ছাড়া ফ্যানটা ক্যাপাসিটর চেঞ্জ করে, কেন? ওর প্রপার্টিজমটা নষ্ট হয়ে যাচ্ছে, মেটেরিয়ালটা, মানে তোর দেখবে প্লাস্টিকের হয়, অ্যালুমিনিয়ামের হয়, অ্যালুমিনিয়াম গুলো বেশি হিট হয়, প্লাস্টিক গুলো কম হিট করে, কিন্তু ওর একটা প্রপার্টিজম রয়েছে, তার মানে ওর মেটেরিয়াল যে প্রপার্টিজমটা ক্ষমতাটা হারিয়ে যাওয়ার জন্য চেঞ্জ করতে হয়। ঠিক তেমনি রেজিস্ট্যান্সের প্রপার্টি যখন বেশি কারেন্ট ফ্লো করে পুড়ি যায় রেজিস্ট্যান্সকে, তখন চেঞ্জ করতে হয়। বুঝা গেল কি বললাম? প্রপার্টিজম কি, মানে রেজিস্ট্যান্স কি, রেজিস্টর কি, ইন্ডাক্টর কি, ইন্ডাকট্যান্স কি, ক্যাপাসিট্যান্স কি, ক্যাপাসিটর কি, ডিটেইলসে তোমাকে সংজ্ঞা কোনো জিজ্ঞেস করবে না, এগুলো যেগুলো দিবে সেগুলো জিস্ট লিখে দিচ্ছি। 10 নম্বর থাকে ভাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপর জোর দাও, প্রত্যেক ক্লাসে কিন্তু আমি দেবো গুলো, ঠিক আছে? এবার ডেফিনেশন গুলো, এবারে হ্যাঁ ইন্ডাক্টর, এখানে ফর্মুলা লিখে রাখো, আর ইকুয়াল টু কি ফর্মুলা হবে? ভি বাই আই, কারণটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা ওহমস ল, আই ইকুয়াল টু কি হয়? তাহলে আর ইকুয়াল টু কি হবে? ভি বাই আই, আই ইকুয়াল ভি ইকুয়াল টু কি হবে? লিখো। এবারে নেক্সট হচ্ছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর তো পেছনে কয়েল রয়েছে, তোমরা ভালোভাবে জানো। একটা পেছনে কয়েলের মধ্যে যদি আমি সাপ্লাই সিস্টেম দিই, কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, কারণ কি কারেন্ট ইনটু নাম্বার অফ টার্নস, তাহলে কি হবে? এমএমএফ তৈরি হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। তাহলে আমাকে বলো তো, এটা একটা কয়েল রয়েছে, এদিক থেকে আমি একটা সাপ্লাই সিস্টেম প্রোভাইড করে দিয়েছি। আচ্ছা ইন্ডাক্টর আর ক্যাপাসিটর কি এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে? ডিসিতে কাজ করে কি? ডিসিতে কি কাজ করে? ডিসিতে লিখে রাখো, ইন্ডাক্টর হচ্ছে ডিসিতে কি কাজ করে বলো, কি কাজ করবে? হ্যাঁ বাহ, লিখে রাখো স্টার মার্ক দিয়ে। ইন্ডাক্টর ডিসিতে সবসময় শর্ট সার্কিট বিহেভিয়ার কাজ করে,
ডিসির ক্ষেত্রে। আর এসির ক্ষেত্রে নেচারলি চেঞ্জ করে, আমি আসছি। আর এখানে ডিসি ক্ষেত্রে কি হবে বলো, ক্যাপাসিটার কি হবে? আর এখানে কি আছে, এটা ওপেন না, ওপেন তো, তাহলে কি হবে, ওপেন সার্কিট। এই ছকটা থেকে 2 নম্বর 3 নম্বর থাকবে, আমি জিস্ট করে দিচ্ছি, বাবা বলে দিচ্ছি। আমি কিন্তু জোর দিতে বলবো তোমাদের ওই সাবজেক্টগুলোকে, আমার সাবজেক্ট জোর দিতে পারবো না। 10-এর মধ্যে 5-7 তোমরা পাবেই পাবে, কিন্তু পড়তে হবে, না পড়তে নাম্বার পাওয়া যাবে না। এগুলো সব স্টার মার্ক করে রাখো এসএন নোটসের মধ্যে, সব এসএন নোটস, এই ছকটাই পুরো এসএন নোটস, ঠিক আছে? ওকে, এবারে ব্যাপারটা হচ্ছে আমি কি বললাম, যদি আমি সাপ্লাই প্রোভাইড করি, আচ্ছা এখানে সাপ্লাই প্রোভাইড করি, এখান থেকে কি যাবে, কারেন্ট ফ্লো করবে, হ্যাঁ, একটা ম্যাগনেটিক সার্কিটের মধ্যে। আচ্ছা এখান থেকে আমি যদি পুরো কন্ট্রাক্টটা ঘিরে দিই, এটা পুরো কন্ট্রাক্টে ঘিরে দিয়েছি, এটা প্রপার্টি সেন্সার, তাহলে আমরা কি জানি, সাপ্লাই আছে আর কারেন্ট আছে, এখানে কি আছে, নাম্বার অফ টার্নস রয়েছে, তাহলে n ইনটু i ইজ ইকুয়াল টু কি হবে, তোমরা ভালোভাবে জানো, সব জিস্ট করে এরকম করে স্টার মার্ক করে রাখবে। তাহলে n ইনটু i মানে কি, নাম্বার অফ টার্নস ইনটু কারেন্ট। তাহলে কি তৈরি হবে সেখানে, ম্যাগনেটোমোটিভ ফোর্স। আর ম্যাগনেটোমোটিভ ফোর্স মানে এখানে কি তৈরি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এরকম করে, ফিল্ড লাইন্স। আর একত্রে ফিল্ড লাইন্সে কি বলি, নাম্বার অফ ফোর্স লাইন কি বলি, ফ্লাক্স, ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। তাহলে আমাকে বলো তো, তাহলে এখানে সাডেন চেঞ্জ অফ ভোল্টেজকে অপোজ করবে না কারেন্টকে অপোজ করবে, কিছুক্ষণ আগে বললাম কারেন্টকে। তাহলে এর এক্সপ্রেশনের উপর ডিপেন্ড করে ফর্মুলা কি হবে, বলো ফর্মুলা কি হবে, কি হবে, VL ইকুয়াল টু L ইনটু, হবে তো, হবে কি হবে না? তাহলে সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে, মাথায় রাখবে, এখান থেকে অনেক কোশ্চেন হয়, আমি কিন্তু একটা ছকের মধ্যে রাখছি। তাহলে ইন্ডাক্টর কি করছে, অ্যাকচুয়ালি সাডেন চেঞ্জ অফ কারেন্টকে অপোজ করছে, ডিসির ক্ষেত্রে শর্ট সার্কিট হচ্ছে, আর এসির ক্ষেত্রে নেচারলি চেঞ্জ করছে। বুঝা গেল? টাইমের ডিউটি টাইম, কারণ কি এটা এসি না, আর ডিসি ক্ষেত্রে শর্ট সার্কিট হয়ে যাচ্ছে, কাজই হবে। সিমিলারলি, আচ্ছা সিমিলারলি এই যে ক্যাপাসিটর যদি দেখতে যাই, ক্যাপাসিটর কি করবে, দুটো প্লেট এরকম রয়েছে, সাপোজ তোমরা পড়ে এসেছো সবাই, এই দুটো প্লেটকে আমি যদি সাপ্লাই প্রোভাইড করি, এদিকে পজিটিভ নেগেটিভ, ভালো করে বুঝবে, এখান থেকে একটা ইকুয়েশন বার করাবো। পজিটিভ নেগেটিভ যদি হয়, তাহলে লাইক এই প্লেটটা কি হবে, পজিটিভ দেখাবে নেগেটিভ চার্জ, তাই তো? আমাকে এবারে বলো তো, যার যত ডিস্টেন্স বেশি হবে, তার ক্যাপাসিট্যান্স প্রপার্টি বেশি থাকবে না কম থাকবে, কম থাকবে। শিওর? এই যে প্লেটের মধ্যে ডিস্টেন্স ডি পর কি হবে, ডিস্টেন্স অফ দ্য প্লেট, আসো ডিস্টেন্স অফ দ্য প্লেট। আচ্ছা এই যে প্লেটটা একটা ক্রস সেকশন এরিয়া আছে না, আছে কি নেই? তাহলে আমরা বলতে পারি তো ক্রস সেকশন এরিয়া, বলতে পারি তো। এবার একটা জিনিস তোমরা পড়েছো, একটা যে পারমিলিভিটি আর একটা পারমিভিটি পড়েছো না ম্যাগনেটিক সার্কিটে, একটা যে এপসাইলন দিয়ে ডিনোট করা হয় আর একটা মিউ দিয়ে ডিনোট করা হয়, পড়েছো? পড়ে যাওয়া পড়নি, বলো ভুলে গেছো? মিউটা হচ্ছে পারমিলিভিটি আর এপসাইলন হচ্ছে পারমিলিভিটি। সবসময় মাথা রাখবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে মিউ হবে, ক্যাপাসিটরের ক্ষেত্রে এপসাইলন হবে। এখানে স্টুডেন্টরা গুলায়, আর দুটোর ভ্যালু সম্পূর্ণ আলাদা, ভালো করে মাথা রেখে দাও। মিউ মানে হচ্ছে এর হচ্ছে পারমিলিভিটি, মিউ মানে হচ্ছে মিউ নট এন্ড মিউ আর, যেটা ইন্ডাক্টরের ক্ষেত্রে পাবো, ঠিক আছে? আর এখানে হচ্ছে এপসাইলন পাবো, এপসাইলন নট আর এপসাইলন আর। এক আছে পারমিলিভিটি আর এক আছে পারমিলিভিটি, ঠিক আছে? দুটো স্পেলিং আলাদা আছে আর দুটো সম্পূর্ণ আলাদা, বলে দিচ্ছি। পারমিলিভিটি হচ্ছে কোনো একটা মেটালের মধ্যে দিয়ে যখন ফোর্স লাইনগুলো কাট করে বেরিয়ে যায়, আবার কিছু পরিমাণে বেরিয়ে, ধরো দেখো এদিকে দেখাচ্ছি, দেখো এদিকে দেখো, পারমিলিভিটি আর পারমিলিভিটি কি বলছে। ধরো এটা কেমন মেটাল, ঠিক আছে? এই মেটালের মধ্যে আমি ধরো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো সবগুলো কাট করে করে যাচ্ছে, কিন্তু কিছু পরিমাণে ডাইপোলের মধ্যে চেঞ্জেসের জন্য এর বাইরে দিয়ে কাট করে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? যেইগুলো এই মেটালটাকে কাট করে বেরাচ্ছে না,
তার মধ্যে তার পারমিট অ্যান্ড অ্যাভিলিবিটি, মানে ওই মেটালটাকে ক্ষমতা যতটা রয়েছে কাট করে বেরিয়ে যাচ্ছে, তার মধ্যে পারমিলিবিটি। কে বুঝতে পারলে না? লাস্টের জায়গাটা বলতে এই যে মেটালটা আছে না, কোন একটা বস্তুকে রেখে দিচ্ছি মেটাল, সেই মেটালটার মধ্যে যদি ফোর্স লাইন মানে হচ্ছে ফ্লাক্স লাইন, ঠিক আছে, যদি কাট করে বেরিয়ে যায় তাহলে ভাববে তার পারমিট অ্যান্ড অ্যাবিলিটি, মানে ও কি করলো, ক্ষমতা নিল আর ছেড়ে দিল। তার মানে এই যে পুরো টপ ইয়েটা আছে মেটারটা, এই মেটারটার মধ্যে যে ফোর্স লাইন গুলো কাট করে বেরিয়ে গেল তার পারমিলিবিটি, ঠিক আছে। পারমিলিটির মধ্যে তোমাদেরকে লিখালাম না, মিউ ইকুয়াল টু মিউ নট আর মিউ আর, একটা আছে অ্যাবসলিউট, একটা আছে রিলেটিভ। অ্যাবসলিউট মানে কি আর রিলেটিভ মানে কি? অ্যাবসলিউট মানে হচ্ছে যেটা বাইরের দিক থেকে বেরিয়ে যাচ্ছে, লাইক এটা এটা এটা, আর যেটা কাট করে বেরিয়ে যাচ্ছে সেটাকে বলবো মিউ আর। এগুলো সব লিখো। আর মিউ আর এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে এয়ার, ভ্যাকিউম, সবসময় 1 ধরা হয়, বুঝা গেল? মিউ আর এর মান। আর মিউ নটের মানটা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷ হেনরি পার মিটার। এই ইউনিটটা পরীক্ষায় আসে, বুঝতে পারছো সবাই না বুঝতে পারছো না? তাহলে আমরা ইন্ডাক্টরের ক্ষেত্রে পারমিলিবিটি পড়বো। পারমিবিলিটি মানে কি বলো? একটা পারমিলিবিটি আর একটা পারমিটি, কোনটা মানে কি ডিফারেন্স আছে? এটা তো বুঝলাম একটা মেটালের মধ্যে কাট করে বেরিয়ে যাচ্ছে, কিছু করে কাট করে যাচ্ছে, সেটাকে তার বলছি। কিন্তু পারমিলিবিটি বুঝলাম, পারমিবিলিটি মানে কি? হ্যাঁ, পারমিলিবিটি মানে কি? তার ক্যাপাসিট্যান্স প্রপার্টি কত রয়েছে, মানে একটা এরিয়ার মধ্যে বলছি। এটাকে বুঝেছো সবাই? বুঝেছো সবাই? বুঝেছো? এই ইউনিটটা মাথা রাখবে। আচ্ছা, ইন্ডাক্টর ইউনিট কি বললাম? হেনরি। তো এখানে কি আছে? হেনরি পার মিটার না? তাহলে এটা কার জন্য প্রযোজ্য? মিউটা। মানে সবসময় মাথাকে পারমিলিটি হচ্ছে সবসময় মিউতে রিলেট করা হয়, সেটা ইন্ডাক্ট্যান্সের প্রপার্টি হিসেবে ইউজ করা হয়। বুঝলে কেন বললাম? এর ইউনিটটা পুরো সম্পূর্ণ আলাদা। আর ওর ইউনিট হচ্ছে ফ্যারাড পার মিটার হবে। গুলাই স্টুডেন্টরা কিভাবে পারমিলিটি বলেছে, কি করবে? 4 পাই ইন্টু 10⁻⁻, এইটা দিয়ে গুণ করে চলে আসে। ভুল। ওর ভ্যালু হচ্ছে 8.6 ইন্টু 10⁻³ ইন্টু ফ্যারাড পার মিটার। বুঝা গেল? কনফিউশন কথা থাকে স্টুডেন্টদের ভিতরে বুঝাচ্ছি, কিন্তু এগুলো কেউ মানে ডিটেলসে আসবে না। তাহলে এখানে কি হলো? তাহলে এখানে কি পেলাম? মিউ আর মিউ নট। তাহলে লিখে রাখো এগুলো। মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻10 হেনরি পার মিটার। আর মিউ আর এর ভ্যালু কি বললাম? ভ্যাকিউম আর এয়ারের ক্ষেত্রে সব স্টার মার্ক দিয়ে রাখবে। এগুলো ছোট ছোট জিনিসগুলোই পরীক্ষাতে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ফোন করো। মিউ হয়েছে মিউ নট আর মিউ আর, ঠিক আছে, কমপ্লিট। বুঝে গেছে সবাই? এবারে আসছে ক্যাপাসিট্যান্সে। আচ্ছা, ক্যাপাসিট্যান্স যখন প্লেট তৈরি হচ্ছে, দুটো প্লেট রয়েছে, তো তোমরা কিন্তু ফিজিক্যালি এটা যদি খুলো কোনো প্লেট দেখতে পাবে না, ওর মধ্যে পেপার থাকে। দেখে পেপার, একটা পেপার কার্বন পেপারের মতন, সিলভার পেপার যেগুলো বলা হয়, যে ওই তোমাদের খাওয়া পেপার দিয়ে যেন মুড়ে দেয় না, অ্যালুমিনিয়াম পেপার মতন, ওই পেপারে একটা ফয়েল পেপার থাকে, রোলিং করা থাকে, ঠিক আছে। রোলিং মানে হচ্ছে পুরো একটা ভিতরে একটা পুরো পাত থাকে, সেই পাতের মধ্যে আবার খাঁজ খাঁজ করে রাখা, ঠিক আছে। এবারে সেই পাতটাকে দুটো ভাগে ভাগ করি, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ সৃষ্টি করবে। এবার তোমরা ভালোভাবে জানো এই দুটো চার্জের মধ্যে ভিতরে একটা এয়ার কাজ করছে কি করে না? করছে। তাহলে এয়ারের মধ্যে যখন চার্জ কাজ করে, তাহলে পজিটিভ নেগেটিভ কোলাইড করার চেষ্টা করবে। তাহলে এখান থেকে আমরা কি বললাম? এয়ার এই এরিয়া প্লেটের এরিয়া ভালো করে মাথায়, প্লেটটা তো একটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। দুটো প্লেটের ডিস্টেন্স কি বলে? ডিস্টেন্স অফ দ্য প্লেট। এই যে প্লেটটা রয়েছে, এই প্লেটটা একটা কনস্ট্রাকশন এরিয়া রয়েছে, তাহলে কনস্ট্রাকশন অফ দ্য প্লেট বলতে পারি। এবার এর যে ক্ষমতা, এই পার ইউনিট, ধরো একটা ইউনিট, এই ইউনিটের মধ্যে ধরো প্লাস মাইনাস একটা ইউনিটের কাজ করছে না? ধরো এখানে তোমরা বাস করছো, সবাই আছো ইন প্রেজেন্ট। তোমরা কতগুলো পার ইউনিটের মধ্যে কতগুলো স্টুডেন্ট আছো, তার ডেন্সিটি বলি না?
বুঝলো? ঠিক তেমনি হচ্ছে পারমিলিবিলিটি আর পারমিলিটি দুটোর মধ্যে এখানে ডিফারেন্স ভালো করে বোঝো। একটা হচ্ছে কিছুক্ষণ আগে বললাম এখানে এয়ারের বাইরে ব্রেথ করে বেরিয়ে যায়, আর একটা কি বলে কাট করে বেরায়। আর এখানে হচ্ছে একটা মেটালের উপর বা একটা প্লেটের উপর কতটা পার ইউনিট এরিয়ার মধ্যে ইলেকট্রন গুলো জমা ভাঁজ থাকছে, তার ক্ষমতা, তার ক্ষমতাটাকে কি দিয়ে রেট করি আমরা? এপসাইলন। আর এপসাইলন মানে হচ্ছে এপসাইলন নট আর এপসাইলন আর। এবারে এপসাইলন আর এর ভ্যালু কত কে বলতে পারে বলো? এক্সাক্ট ভ্যালু বলবে, কিন্তু আমাকে এক্সাক্ট ভ্যালুটা দেখতে হবে। বলো বলো বলো। 8.86 ঠিক বললে তো? ঠিক বললে? বলো ঠিক বলেছো? আমিও তো একটু কনফিউশন আছে, আমি চেক করে নিচ্ছি, ওয়েট। কত বললে? কত কত কত? মাইনাস এক্স্যাক্টলি 8.86 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3 কি হবে? এই ভ্যালু আর এই ভ্যালু কি সেম? এই ভ্যালু এটা এপসাইলন, এপসাইলন আর মানে কি রিলেটিভ প্রাইমিটিভ হয়ে যাচ্ছে, যেটা এআর এর ক্ষেত্রে ভ্যাকুয়ামের ক্ষেত্রে 1 হবে। দুটো ভ্যালু ভুলবে না, আমরা বলছি নিউমেরিক্যাল কিন্তু এখান থেকে আসবে। একটা হচ্ছে এপসাইলন নয়, এপসাইলন নট, আর একটা হচ্ছে মিউ নট, বুঝতে পেরেছো? আর এপসাইলন কোথায় ডিনোট করা হয়, এটা মিউ কি ডিনোট করা হয় ভালো করে বুঝে নাও। কোন জায়গায় আমি বলছি ক্লিয়ার হবে, এটা ক্লিয়ার করেনি যতক্ষণ না ভালো টিচার হচ্ছে। কেউ ক্লিয়ার করতে করবে কি করে? এপসাইলনের ভ্যালু আর এপসাইলনের ভ্যালুটা অনেকে জানি না, এই ভ্যালুটা যেটা ফিজিক্সের ভিতর ডেপথে আছে। ওদের বললাম এবার ডাটাগুলো তুলে রাখো, ইন ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আমরা এখানে কি পেলাম? এরিয়া পাচ্ছি না, এরিয়া পেলাম। কি কি ডাটা পেলাম দেখো, এক হচ্ছে ডি পেয়েছি, এরিয়া পেয়েছি। আচ্ছা এর মধ্যে একটা ক্ষমতা কাজ করছিল কি? এপসাইলন করছে তো। তাহলে আমরা সি ক্যাপাসিট্যান্সের ফর্মুলা কি পেলাম বলো? কি পেলাম? সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। না এই তো ফর্মুলা দেখেছো তো নিশ্চয়ই, দেখো না এই ফর্মুলাটা? তাহলে কে বলছিল ডিসটেন্স বাড়লে ক্যাপাসিট্যান্স বাড়বে? ভাই দেখে নাও, কে বলছিল? কোশ্চেন আছে যে whenever capacitance present distance will be increases, whatever the capacitance will be increases, decreases, unchanged, আর নামাও দেবো কি হবে? ওই যে ময়ে ময়ে হয়ে যাবে, গেম ঘুরে যাবে। অর্থাৎ এইগুলো মনে রাখবে, ঠিক আছে? বলে দিলাম। এটা কম্পিটিভ পড়তে আসছো বা জিলেট পড়তে আসছো, জয়েন্ট রেখেছি, এটা সেমিস্টার নয়। এই সব রিলেট যদি পরপর যদি সিকোয়েন্স যদি মাথায় না থাকে, একটা কোশ্চেন আমরা খুব চাপ। আর এইগুলো ফিজিক্সে পড়বে, আমি বললাম এগুলো ফিজিক্সে পড়বে। ফর্মুলাটা এসএ নোটের মধ্যে ঢুকবে। তাহলে যদি বলতো একটা কনস্ট্রাকশন এরিয়া যদি বাড়ায়, ক্যাপাসিট্যান্স কি হবে? কোশ্চেন এরকম অনেক কোশ্চেন হয়। ক্যাপাসিট্যান্সের এখানে কনস্ট্রাকশন এরিয়া বাড়ছে, ক্যাপাসিট্যান্স বাড়বে, ডাইরেক্টলি প্রপোর্শনাল। কিন্তু সবসময় মাথা রাখবে সিট ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। ওহো সরি সরি সরি, ডিসটেন্স হবে, ডিসটেন্স। এটা বুঝা গেল তো? তাহলে ইন্ডাক্টর ক্যাপাসিটরের আর ইন্ডাক্টর ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্সের ফর্মুলা সম্পর্কে নিয়ে কারো কোনো ডাউট? এতক্ষণ যতক্ষণ বুঝলাম কোনো ডাউট আছে আর? দেখো এবারে আসবো কিন্তু সিরিজ প্যারালাল। আমি কেন তাদের করে আগাচ্ছি বলতো? আমার টার্গেট হচ্ছে সিলেবাসটা কমপ্লিট করে নাম্বার অফ কোশ্চেন প্র্যাকটিস করানো, যেখানে স্টুডেন্টরা থবড়ে যায়। যখনই কোশ্চেন দাও তখন তো বুঝতে পারো কি বুঝছো, কি করছো, আর বাড়িতে কি পড়াশোনা করছো। একটা ইউনিট কমপ্লিট হলে তার মক টেস্ট অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকবে, আমি বলে রাখলাম আগে থেকে, দেখো রেডি হয়ে দেখো। আচ্ছা নেক্সট, এখান থেকে একটা ফর্মুলা আছে, রেজিস্টিভিটি আর ইজ ইকুয়াল টু রো ইনটু এল বাই এ।
ফর্মুলা এস এর নোটের মধ্যে ফেলে রাখো। কি করে আসলো এটা, এটা কি করে আসলো? রেজিস্ট্যান্স নিয়ে আসবো না, একদমই তাই। ভালো করে বলো না। একটা রেজিস্ট্যান্সের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, ধরো এটা এখানে একটা কনস্ট্রাকশন, এটা একটা রেজিস্ট্যান্স প্রপার্টি, ঠিক আছে, রেজিস্ট্যান্স রয়েছে ভিতরে। তাহলে আমাকে বলো তো এর এরিয়া কাজ করছে, একটা এরিয়া কাজ করছে, করেনি? এর একটা লেন্থ কাজ করছে, আর এর যে ক্ষমতা, রেজিস্টিভিটি, রোধাঙ্ক, যে কম্পোজিশন অফ মেটেরিয়াল তৈরি হচ্ছে, ডিপেন্ডস করছে, করছে কি বলে দেখো। রো মানে কি? রেজিস্টিভিটি। এর মানে কি? লেন্থ অফ দ্য কন্ডাক্টর বা লেন্থ অফ দ্য রেজিস্ট্যান্স, যাই বলতে পারো কন্ডাক্টর, হ্যাঁ ডিস্টেন্স। আর এ মানে কি? কনস্ট্রাকশন এরিয়া। তাহলে আমাকে এখান থেকে রেজিস্টিভিটি ইকুয়াল টু কি হবে? রো ইকুয়াল টু কি হবে? যে রো, এটা রো এর সিম্বল, আর রো এর সিম্বল মানে কি? রেজিস্টিভিটি। লিখে রাখো সব এগুলো। কি বলছো? রেজিস্টিভিটি আর রেজিস্ট্যান্স, কোনটা কোনটা? ও আচ্ছা, রেজিস্টিভিটি রো দিয়ে ডিনোট করা হয়। বলো ইউনিট কি হবে, ফটাফট বলো। কি হবে? এক্স্যাক্টলি ওহম। আর ইউনিট কি বললাম? ওহম, এই তো। এর ইউনিট কি হবে? মিটার স্কয়ার। লেন্থের ইউনিট কি? মিটার। মিটার মিটারে ক্যান্সেল আউট হবে মিটার, তাহলে কি হবে? ওহম। মাথা রাখবে কিন্তু, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো এগুলো সব। এস এর নোট একটা টেবিলের মধ্যেই পুরো জিনিস থাকবে, কোনো জায়গায় ঘটতে হবে না। ঠিক আছে, পুরো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স আমাকে ডিটেইলসে কমপ্লিট, কমপ্লিট তো? হ্যাঁ, কি হয় না? কোনো হয় না? ফর্মুলাগুলো তো এখন আসেনি, আমি বলে এত ফর্মুলা কমপ্লিট তো, সিরিজ প্যারালে আসবো। আমাকে বলো এই যে রেজিস্টিভিটি সম্পর্কে ডিটেইলসে ক্লিয়ার হয়েছে তো? এবারে প্রশ্ন কিরকম আছে দেখো। রেজিস্টিভিটি ডিপেন্ডস করে কার উপর ডিপেন্ড করে বললাম? কম্পোজিশন অফ ম্যাটেরিয়াল। পাশে লিখে রাখো, রেজিস্টিভিটি ইজ দ্য ডিপেন্ডস আপন, নোট পয়েন্ট করে রাখো। নোট এরকম স্টার মার্ক করে রাখবে। রেজিস্টিভিটি ইজ ডিপেন্ড আপন কম্পোজিশন অফ মেটেরিয়াল। লিখো এখানে, কোন লিখো? কম্পোজিশন অফ মেটেরিয়াল। তাহলে আমাকে বলো তো একটা রেজিস্টিভিটি যদি লেন্থ বাড়ায়, রেজিস্ট্যান্স কি হবে? হ্যাঁ, বলো আমাকে, লেন্থ যদি বাড়ায় রেজিস্ট্যান্স কি হবে? লেন্থ বলেছি, দেখে বলো ওখানে কি আছে? রেজিস্ট্যান্স বলেছি। আরে ডাইরেক্টলি প্রপোর্শনাল তো, লেন্থ বাড়াচ্ছি মানে কি? রেজিস্ট্যান্স বাড়বে না? আর যদি কনস্ট্রাকশন এরিয়া কমিয়ে দিই, স্বাভাবিক এই ফর্মুলা থেকে সব বেরিয়ে যাবে। লেন্থ বাড়াচ্ছ তো কি হয়েছে? রেজিস্ট্যান্স বাড়বে। তুমি যদি কনস্ট্রাকশন এরিয়া কমিয়ে দাও, রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তাই তো? অতএব এখানে একটা ফর্মুলা করেছিলাম এই যে, তাহলে আবার কি? অর্থাৎ এই রিলেশনশিপটা থেকে কিন্তু অনেক রকম কোশ্চেন হয়, মাথায় রাখো। বুঝা গেল কি বললাম? নেক্সট 5-7 মিনিট আর নেবো। শ্রেণী সমবাহ আর সমান্তরাল সমবাহ, তাই তো? বাংলাতে পড়েছো তো? পড়েছো তো? একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। তো কোশ্চেনে দেখে কি করে আমি সিরিজ আর প্যারালাল সলভ করব, তার জন্য প্রথমে ফর্মুলা রাখতে হবে মাথায়, রেজিস্ট্যান্সের ফর্মুলা। তাহলে রেজিস্ট্যান্সের ফর্মুলা কি কি ছিল বলো? রেজিস্ট্যান্সের ফর্মুলা ধরো
এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি সিরিজে অ্যাড করেছি। তাহলে ফর্মুলা কি হবে? সিম্পল ফর্মুলা, একদম যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটা যোগ করে দাও। তাহলে সেদিক থেকে কি হবে? আর ইকুইভ্যালেন্ট, এইগুলো কোনো বাচ্চাদের কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে। তাহলে প্যারালাল যদি থাকে, ঠিক 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 আছে, বুঝেছি বুঝেছি। এবারে ব্যাপারটা হচ্ছে দুটো রেজিস্টার যদি প্যারালালে থাকে, ধরো এটা R1 এটা R2, তাহলে তার ক্ষেত্রে একটা ফর্মুলা বলেছিলাম কি, R1 এটা তো ধর্মতলা, এবারে ব্যাপারটাতে প্রশ্ন হচ্ছে, যখন তুমি দেখতে পাচ্ছ রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে 10 ওহম, এরও 10 ওহম, তখন কি করবে? 10 দোকানে 100, 100/20, বাচ্চাগুলা কাজ করবে, করতে হবে না, তখন কি করবে? R/2 করবে। যদি তিনটে থাকে তখন কি করবে? R/3, অর্থাৎ শর্ট ট্রিক্স এগুলো, ঠিক আছে। তখন ভ্যালুগুলো আর এর জায়গায় কি হবে? 10/2, তখন 5 হবে, মানে হাফ, ঠিক আছে, হাফ হয়ে যাবে। বুঝতে পারছো? ট্রিক্স গুলো মাথায় রাখো। সিরিজে যা ফর্মুলা পড়লে ইন্ডাক্টর রেজিস্ট্যান্সের, সেম টু সেম অ্যাজ ওয়েল অ্যাজ কিসের হবে? ক্যাপাসিটর, না ইন্ডাক্ট্যান্সের ফর্মুলা, রেজিস্ট্যান্সের ফর্মুলা সেম। লিখে রাখো যে দোজ আর সিরিজ প্যারালাল ফর্মুলা সেম অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাক্ট্যান্স। ব্যাকেটে লিখে রাখো। আমি ইন্ডাক্টরে দেখাবো না, হলো ইন্ডাক্টরের শুধু সিম্বল গুলো চেঞ্জ হয়ে যাবে। L1 L2 L3 ডট ডট Ln, তাহলে এলো কি করে? প্রত্যেকটা L ইকুইভ্যালেন্ট মান করতে গেলে সব যোগ করে দেবে। বুঝতে গেল কি বললাম? এটা এই যে প্যারালালে, এটা দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, হ্যাঁ, তখন তুমি এই যে 1/R1 1/R2 লসাগু করতে হবে না, তখন কি মুখে মুখে করবে। দেখতে পাচ্ছ এখানে 5 রয়েছে, এখানে 6 রয়েছে, তাহলে 5 × 30, হ্যাঁ, না না না, সেটা ক্যাপাসিট্যান্সে চলে যাবো, আমি আসছি। 5 × 30, 30/11 কত হবে? 30/11, 11 × 22, 2.66 সামথিং আসবে, ঠিক আছে। তাহলে সেদিক থেকে এরকম মুখে মুখে করতে পারো। দেখতে হবে দুটো ভ্যালু সেম রয়েছে, R/2 করতে হবে, তখন কিন্তু ক্যালকুলেট যাবে না। বুঝলে? আজ কারো প্রবলেম আছে? আর রেজিস্টার সম্পর্কে কারো প্রবলেম আছে? ইন্ডাক্টরের ক্ষেত্রে সেম হবে, কিন্তু ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টে হয়ে যাবে। মানে এই যে অন্তরা কিছুক্ষণ আগে বলছে যে এখানে যদি সিরিজ থাকে ক্যাপাসিট্যান্স, এটা কি হতো? হ্যাঁ, এটাই হবে। C1 C2 C3 এগুলো কিন্তু অ্যাড হবে না। সি ইকুইভ্যালেন্ট বার করতে গেলে 1/C ইকুইভ্যালেন্ট কি হবে? মাথায় যেমন থাকে বলে দিলাম। আর এটা যদি প্যারালালে থাকে, কোশ্চেন আছে তোমাকে ক্যাপাসিট্যান্সের ভ্যালু দিয়ে দিবে, ভোল্টেজ দিয়ে দিবে, তোমাকে চার্জ বার করতে বলে। ফর্মুলা বার করতে হবে। আমি এনার্জি স্টোর বলেছি, হাফ চলে গেল, চার্জ বলেছি। আবার কিউ ইকুয়াল টু সিভি, তাই তো? তাহলে ভোল্টেজ দিয়ে আছে, ক্যাপাসিট্যান্স দিয়ে আছে, চার্জ বার করতে হবে না? যদি সি, এগুলো সব ফর্মুলা লিখে রাখো। সি ইকুয়াল টু কিউ বাই ভি, এই সব ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট। বাবা বলে দিচ্ছি, আমি এত ডিটেলসে কোথাও পাবে বলে মনে হয় না, আমি যেগুলো ডিস করে দিচ্ছি। এগুলো যদি না নিতে পারো আর কিছু করার নেই আমার, কোশ্চেন একটা অ্যাটাচ করতে পারো। তাহলে কিউ যদি কিউ ইকুয়াল টু কিউ এর ইউনিট কি? অন্তরা বলো, কিউ এর ইউনিট কি? কিউ কি দিয়ে রিড করি? মিটার কিউ। কুলম। চার্জের ইউনিট কি হয়? কুলম। তাহলে সি এর ইউনিট কি হবে? ফ্যারাড অথবা আর কি হবে? এখানে কি আছে?
কুলম্ব পার ভোল্ট। এই যে কুলম্ব কার ইউনিট, ভোল্ট কার ইউনিট, ভোল্টেজের ইউনিট ভোল্ট আর চার্জের ইউনিট কুলম্ব, তাহলে কুলম্ব পার ভোল্ট অথবা ফ্যারাড বলতে পারো। আবার কি এবারে প্যারালালের ক্ষেত্রে ফর্মুলা কি হবে, সব কিছু যোগ করে দাও, সি ইকুইভ্যালেন্ট। বুঝা গেল? দেখো কিন্তু আমি পুরো কিন্তু এলিমেন্ট পুরো কমপ্লিট করে দিলাম একটা ক্লাসে, আর একটা ক্লাস আর দুটো ক্লাস নেবে ফার্স্ট ইউনিটে, তারপরে আসবো কোশ্চেন অ্যানালাইসিস। ঠিক আছে, প্রথম 4টে ইউনিট ভালো করে সারতে পারলে ডিজিটাল অ্যানালগটা ভালো করে বোঝা যাবে তোমাদেরকে। কেন কি ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যানালগ ইলেকট্রনিক্স এর মধ্যে ভিতর থেকে কোশ্চেন আসছে, যেটা স্টুডেন্টরা দেখার সঙ্গে সঙ্গে এরকম ঘুরে যায়, আর ঘুরার চান্স থাকবে না, কারণ কি তাতে করে কমপ্লিট করে ফেলে। এসিটা অনেকটা বড় না, আশা করি বুঝতে পেরেছো। এইসব ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, এসি দিকে 3-4 তো থাকেই, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, না সবেরই প্রায়োরিটি আছে, তুমি যেমন ভাবে নিবে। ঠিক আছে, যাই হোক যারা রেকর্ডেড ক্লাস দেখছো এখানে এন্ড আপ করলাম। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য সেশন।